হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা সবাই টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমাদের কোন সাবজেক্টের উপর ক্লাস হতে চলেছে। আজকে আমরা ক্লাস করতে চলেছি এ কে রামানুজনের ওপর। এ কে রামানুজন একজন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট বা ইন্ডিয়ান ইংলিশ রাইটার। তার বিখ্যাত একটা কবিতা স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস, সেটার উপর আমরা আজকে ক্লাস করতে চলেছি। আমরা স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস এটাকে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। তো বেসিক্যালি আজকের আমাদের এই ক্লাসটা হচ্ছে এ কে রামানুজনের ওপর এবং স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস এর উপর। এটা আমাদের পার্ট 1 ক্লাস, এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। এখানে আমরা কি করব? এখানে আমরা টোটালি এ কে রামানুজন সম্পর্কে জানবো এবং কবিতাটা সম্পর্কে জানবো। কবিতাটার যে টেক্সটটাকে আমরা কি করব? পরবর্তী ক্লাসে অ্যানালাইসিস করব। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস এ কে রামানুজের স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস এর ইন্ট্রোডাকশন ক্লাসটা। তো দেখো আমরা শুরু করব স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস বাই এ কে রামানুজন। তো ক্লাস শুরু করার আগে আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে যে যে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনের মধ্যে সবকিছু তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কি করবে? আমি যে ক্লাসে যেগুলো আজকে পড়াবো বা যেগুলো বলবো বা যেগুলো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে সেগুলোকে লিখে নেওয়ার চেষ্টা করবে। লেখার যদি সময় না পাও সেগুলোকে স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে খাতার মধ্যে টুকে রাখবে। কারণ খাতায় যদি তোমরা কপি করে রাখো তাহলে অন্য সময় তুমি যখন কবিতাটা পড়বে বা তোমরা যখন কবিতাটা পড়বে তখন এই কবিতাটা সম্পর্কে বা এ কে রামানুজন সম্পর্কে কোনো প্রবলেম হবে না। তো চলো আমরা আজকের ক্লাস শুরু করি আমাদের স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস বাই এ কে রামানুজন। তো দেখো আমরা পয়েন্ট ওয়াইজ সবগুলোকে জানবো। তো প্রথমে আমরা কি জানবো? প্রথমে আমরা জানবো অ্যাবাউট দ্য পোয়েট, মানে পোয়েট সম্পর্কে। আমরা এ কে রামানুজন সম্পর্কে প্রথমে জানবো, তারপর এক এক করে আমরা পোয়েট্রিটা সম্পর্কে জানবো বা তার কবিতাটা সম্পর্কে জানবো। তো আমরা শুরু করছি অ্যাবাউট দ্য পোয়েট। তো অ্যাবাউট দ্য পোয়েটে আমরা প্রথম পয়েন্ট কি দেখতে পাচ্ছি? প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এ কে রামানুজন বা যার পুরো নাম হচ্ছে আটিপট কৃষ্ণস্বামী রামানুজন, যার জন্ম হচ্ছে 1929 এবং মৃত্যু হচ্ছে কখন? 1993 তে। was a poet, translator, linguist, folklorist and playwright. তাহলে তিনি বেসিক্যালি একজন কবি, একজন ট্রান্সলেটর, একজন ভাষাবিদ মানে লিঙ্গুইস্ট, একজন ফোকলোরিস্ট মানে স্টোরি টেলার অ্যান্ড প্লেরাইট, তিনি নাটকও লিখেছেন। He was born in Mysore, Karnataka, to a Brahmin Iyengar family that loved and encouraged learning. তাই তার জন্ম কোথায়? কর্ণাটকের মাইসোরে একটা ব্রাহ্মীণ ফ্যামিলিতে, ব্রাহ্মীণ আয়াঙ্গার পরিবারে তার জন্ম। এবং তার ফ্যামিলি সবসময় কিন্তু লার্নিং এর দিকে, শিক্ষার দিকে সবসময় কিন্তু এনকারেজ করেছে কাকে? রামানুজন। হি রিসিভড his BA and MA degrees in English language and literature from the University of Mysore. তাহলে রামানুজন তার বিএ এবং এমএ ডিগ্রিগুলো কোথা থেকে অর্জন করেন? তিনি ইউনিভার্সিটি অফ মাইসোর থেকে তিনি এই ডিগ্রিগুলো অর্জন করেন। তাহলে দেখো প্রথম পয়েন্টে আমরা রামানুজনের পুরো নাম জানতে পারলাম, আটিপাট কৃষ্ণস্বামী রামানুজন, এবং তার জন্ম মৃত্যু জানতে পারলাম 1929 থেকে 1993, এটা জানতে পারলাম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা জানলাম, তার সাথে তার এডুকেশন লাইফটাকেও আমরা জানলাম, এবং তিনি একজন পোয়েট, ট্রান্সলেটর, লিঙ্গুইস্ট, ফোকলোরিস্ট এবং প্লেরাইট ছিলেন, সেটা আমরা জানতে পারলাম প্রথম পয়েন্টে। তো চলো আমরা এরপর নেক্সট পয়েন্টে চলে যাই। তো দেখো সেকেন্ড পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? সেকেন্ড পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে হিজ একাডেমিক রিসার্চ রেঞ্জড অ্যাক্রস 5 ল্যাঙ্গুয়েজেস: ইংলিশ, কানাডা, তামিল, তেলেগু অ্যান্ড সংস্কৃত। তাহলে রামানুজন তার যে রিসার্চ বা তার যে একাডেমিক যে রিসার্চ বা তার যে রাইটিং, সেটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজে নয়। কতগুলো ল্যাঙ্গুয়েজে? 5টা ল্যাঙ্গুয়েজ। কি কি ল্যাঙ্গুয়েজে? ইংলিশ, কানাডা ল্যাঙ্গুয়েজ বা কন্নড় ল্যাঙ্গুয়েজ, তামিল, তেলেগু এবং সংস্কৃত। এই 5টা ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি ডিল করেছেন তার রাইটিং। He published works on both classical and modern variants of this literature and argued strongly for giving local non-standard dialects their due. তাহলে রামানুজন তার যে ওয়ার্কগুলো
তার যে রাইটিং গুলো, সেখানে কিন্তু তিনি এই যে 5টা ল্যাঙ্গুয়েজের কথা বললাম, এই ল্যাঙ্গুয়েজের ক্লাসিক্যাল এবং মডার্ন সমস্ত কিছু নিয়েই তিনি কিন্তু আলোচনা করছেন। এবং তিনি তার রাইটিং এ লোকাল ডায়ালেক্ট বা চলিত ভাষা, প্রত্যেকটা অঞ্চলের যে চলিত ভাষা, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে চলিত ভাষা বা নন স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট সেগুলোকে কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন যে প্রত্যেকটা রাইটিং এর, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের যে চলিত ভাষা বা নন স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট গুলো রয়েছে, তার কিন্তু একটা আলাদা রকম গুরুত্ব রয়েছে এবং সেগুলোকে তিনি তার রাইটিং এ প্রকাশ করেছেন। তাহলে সেকেন্ড পয়েন্টে আমরা জানতে পারলাম যে তার রাইটিং যে রিসার্চ বা একাডেমিক যে রিসার্চ, সেটা কতগুলো ল্যাঙ্গুয়েজের মধ্যে বিস্তৃত ছিল, সেটা আমরা সেকেন্ড পয়েন্টে জানতে পারলাম। তো চলো আমরা থার্ড পয়েন্টে চলে যাই। থার্ড পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? থার্ড পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি at the age of 30 he was awarded a Fulbright scholarship at Indiana University where he would also complete a PhD in linguistics। তার যখন 30 বছর বয়স, তখন তিনি একটা স্কলারশিপ পাচ্ছেন। কোথা থেকে পাচ্ছেন? ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে। এবং সেই স্কলারশিপটা পাওয়ার পর তিনি সেখান থেকে পিএইচডি কমপ্লিট করছেন। কিসের ওপর? লিঙ্গুইস্টিক্স এর ওপর, মানে ভাষা তত্ত্বের ওপর বা ধ্বনি তত্ত্বের ওপর তিনি কি করছেন? আমাদের পিএইচডি কমপ্লিট করছেন ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে। ইন 1962 রামানুজন জয়েন্ড দ্য ইউনিভার্সিটি অফ শিকাগো where he enjoyed an illustrious career as professor of linguistics and professor of South Asian languages and civilizations। তাহলে তারপর তিনি কি করছেন? 1962 তে ইউনিভার্সিটি অফ শিকাগো বা ইউনিভার্সিটি অফ শিকাগো তিনি জয়েন করছেন এবং সেখানে তিনি কিসের প্রফেসর হচ্ছেন? প্রফেসর অফ লিঙ্গুইস্টিক্স এবং প্রফেসর অফ সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড সিভিলাইজেশনস, এটার প্রফেসর হিসেবে তিনি নিযুক্ত হচ্ছেন। কোথায়? 1962 তে ইউনিভার্সিটি অফ শিকাগোতে। তারপর থার্ড পয়েন্টে তার কেরিয়ার সম্পর্কে আমরা জানতে পারলাম যে রাইটার হওয়া সত্ত্বেও রাইটারের পাশাপাশি তিনি কিন্তু একজন বড় স্কলার মানুষ ছিলেন, সেটাও কিন্তু আমরা জানতে পারলাম। তো চলো আমরা ফোর্থ পয়েন্টে চলে যাই। আমরা ফোর্থ পয়েন্টে দেখতে পাচ্ছি in his lifetime he published 3 collections of poetry, they are। তাহলে তিনি তার লাইফ টাইম, মানে যতদিন বেঁচে ছিলেন, বেঁচে থাকার সময়ে তিনি তার 3টে কবিতার কালেকশন পাবলিশ করেন। সেগুলো কি কি? প্রথমটার নাম হচ্ছে দ্য স্ট্রাইডার্স, যেটা 1966 এ পাবলিশ হচ্ছে। সেকেন্ডটার নাম হচ্ছে সিলেক্টেড পোয়েমস, যেটা 1976 এ পাবলিশ হচ্ছে। আর থার্ডটার নাম হচ্ছে সেকেন্ড সাইড, যেটা 1986 এ পাবলিশ হচ্ছে। তাহলে এই 3টে কালেকশনের জন্য আমাদের রামানুজন কিন্তু ফেমাস হয়ে আছেন। এইগুলো তিনি তার লাইফ টাইমে পাবলিশ করেন, মানে তিনি যখন জীবিত ছিলেন, তিনি জীবিত থাকাকালীন এই 3টে কবিতার কালেকশন বা কবিতার বই পাবলিশ করেন। একটা হচ্ছে দ্য স্ট্রাইডার্স, একটা হচ্ছে সিলেক্টেড পোয়েমস, একটা হচ্ছে সেকেন্ড সাইড। আফটার হিজ ডেথ his other 2 poems বা 2 collections, second side and the collected poems are published by Oxford University Press। তাহলে সেকেন্ড সাইডটা তিনি জীবিত থাকাকালীন তিনি নিজে একবার পাবলিশ করেছিলেন। এছাড়াও তার মৃত্যুর পর এই সেকেন্ড সাইড এবং দ্য কালেক্টেড পোয়েমস, এই দুটো যে পাবলিকেশন বা এই দুটো যে কালেকশন, এইগুলো আরো একবার পাবলিশ হয়। এগুলো কে পাবলিশ করে? অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাবলিশ করে। তাহলে বুঝতেই পারছো তিনি তার জীবন দশায় 3টে কালেকশন পাবলিশ করেছেন, দ্য স্ট্রাইডস, সিলেক্টেড পোয়েমস এন্ড সেকেন্ড সাইড, যে 3টের জন্য তিনি কিন্তু বিখ্যাত হয়েছেন। আমাদের কিন্তু এই 3টের নাম ভালো করে মনে রাখতে হবে। দ্য স্ট্রাইডার্স, যেটা 1966 এ পাবলিশ হচ্ছে, সিলেক্টেড পোয়েমস, যেটা 1976 এ পাবলিশ হচ্ছে, আর সেকেন্ড সাইড, যেটা 1986 এ পাবলিশ হচ্ছে। এই 3টে কালেকশনকে আমাদের ভালো করে মনে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে তার মৃত্যুর পর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস সেকেন্ড সাইডটাকে রিপাবলিশ করছে এবং দ্য কালেক্টেড পোয়েমস নামে আরো একটা কালেকশনকে আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস তার মৃত্যুর পর কিন্তু পস্থমাসলি পাবলিশ করছে। তাহলে 4 নাম্বার পয়েন্টে আমরা তার কালেকশন অফ পোয়েট্রি গুলো, যে 3টে বিখ্যাত কালেকশন, সেগুলোর নাম আমরা জেনে গেলাম। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। আমরা নেক্সট কি দেখতে পাচ্ছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো, অ্যাজ এ স্কলার Ramanujan contributed to a range of disciplines including linguistic and cultural studies। তাহলে আমরা প্রথমেই জেনেছি যে রামানুজন একজন বিখ্যাত স্কলার ছিলেন। তাহলে অ্যাজ এ স্কলার তিনি কি পাবলিকেশন বা কি ধরনের লেখালেখি করতেন? তিনি বেসিক্যালি লিঙ্গুইস্টিক এবং কালচারাল স্টাডিজ নিয়ে লেখালেখি করতেন। লিঙ্গুইস্টিক মানে বুঝতেই পারছো ভাষা তত্ত্ব, এবং কালচারাল স্টাডিজ মানে হচ্ছে কোনো একটা রিজিয়নের মানুষদের কালচার নিয়ে তিনি লেখালেখি করতেন। হিজ এসে ইজ দেয়ার অ্যান ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং, তার একটা বিখ্যাত এসে যার নাম হচ্ছে ইজ দেয়ার অ্যান ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং
proposed a notion of context sensitive thinking based in complex situational understandings of identity that differed significantly from Western thought and its emphasis on universal concepts and structures. তাহলে তার এই যে এসে ইজ দেয়ার অ্যান ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং, এখানে তিনি কি করেছেন, এখানে তিনি একটা কনটেক্সট সেন্সিটিভ থিংকে তুলে ধরেছেন। এটা মানে কি, এটা মানে হচ্ছে তিনি এখানে ইন্ডিয়ান কালচার মানে ইস্টার্ন কালচার এবং ইস্টার্ন যে আইডেন্টিটি, ইস্টার্ন যে সিচুয়েশন, তার সাথে তিনি ওয়েস্টার্ন থট বা ওয়েস্টার্ন কালচার বা পাশ্চাত্যের কালচার, এই দুটোর মধ্যে একটা তিনি মানে কি বলবো মেলবন্ধন দেখানোর চেষ্টা করেছেন এবং তিনি পার্থক্য করেছেন এবং তিনি একে অপরের যে এমফাসিস, এই ওয়েস্টার্ন কালচার ইস্টার্ন কালচারের উপর কতটা এমফাসিস করছে বা ইস্টার্ন কালচার ওয়েস্টার্ন কালচারের উপর কতটা এমফাসিস করছে এবং এর মাধ্যমে কতটা ইউনিভার্সাল কনসেপ্ট গড়ে উঠছে এবং স্ট্রাকচার গড়ে উঠছে, সেটাকে কিন্তু তিনি দেখাচ্ছেন তার এই এসে ইজ দেয়ার অ্যান ইন্ডিয়ান ওয়ে অফ থিঙ্কিং এ। তাহলে এটা আমরা জানতে পারলাম। এছাড়াও দেখো হিজ ওয়ার্কস অফ স্কলারশিপ ইনক্লুড দ্য ইন্টেরিয়র ল্যান্ডস্কেপ, লাভ poems from a classical Tamil anthology 1967, folk tales from India, a selection of oral tales from 22 languages যেটা 1991 এ পাবলিশড হচ্ছে, and a flowering tree and other oral tales from India যেটা 1997 এ পাবলিশড হচ্ছে। তাহলে উপরের এসেটা ছাড়াও আরো তিনটে তার স্কলারশিপের কালেকশনের নাম আমরা এখানে লিখেছি যেগুলো ফেমাস। একটা নাম কি, একটা নাম হচ্ছে দ্য ইন্টেরিয়র ল্যান্ডস্কেপ যেটা 1967 এ পাবলিশড হচ্ছে, একটা নাম হচ্ছে ফোক টেলস ফ্রম ইন্ডিয়া যেটা 1991 এ পাবলিশড হচ্ছে, আর একটা নাম হচ্ছে আ ফ্লাওয়ারিং ট্রি এন্ড আদার ওরাল টেলস ফ্রম ইন্ডিয়া যেটা 1997 এ পাবলিশড হচ্ছে। এগুলো তার লিটারেলি কিছু মানে স্কলারশিপ বা স্কলার ওয়ার্ক। তো দেখো আমরা রামানুজন যেমন পোয়েট হিসেবে একজন বিখ্যাত পোয়েট, সেরকম তিনি স্কলার হিসেবেও একজন বিখ্যাত স্কলার। তিনি একজন ভালো এসেইস্ট, তিনি ভালো ভালো এসে লিখেছেন, সেগুলো সম্পর্কে আমরা কিন্তু 5 নাম্বার পয়েন্টে একটা ধারণা পেয়ে গেলাম। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি দেখো রামানুজন wrote widely and in a number of genres. Ramanujan's poems are remembered as enigmatic works of startling originality, sophistication and moving artistry. He was awarded the Sahitya Academy Award posthumously in 1999 for his collection of poems, The Collected Poems. তা দেখো রামানুজন বেসিক্যালি নাম্বার অফ জন মানে তিনি অনেক ধরনের লেখালেখি করেছেন, তিনি এক ধরনের লেখাতে সীমাবদ্ধ ছিলেন না। আমরা প্রথমেই জেনেছি যে তিনি একজন পোয়েট ছিলেন, একজন স্কলার ছিলেন, একজন এসেইস্ট ছিলেন, একজন ট্রান্সলেটর ছিলেন, একজন প্লেরাইট ছিলেন, মানে তিনি নাটক লিখেছেন, কবিতা লিখেছেন, ট্রান্সলেশন করেছেন, তিনি এসে লিখেছেন, সব দিকেই তিনি কিন্তু লিখেছেন। মানে তার তার যে লেখার যে স্টাইল বা লেখার যে তার কনসেপ্টটা সেটা কিন্তু বিভিন্ন দিকে, একদিকে কিন্তু থেমে নেই। এবং তার কবিতাগুলোর মধ্যে কি দেখতে পাওয়া যায়, একটা স্টার্টলিং অরিজিনালিটি এবং সফিস্টিকেশন এবং মুভিং আর্টিস্ট্রি। তার প্রত্যেকটা কবিতা একটা অরিজিনাল থিমকে নিয়ে আলোচনা করে এবং কবিতার মধ্যে ল্যাঙ্গুয়েজের একটা সফিস্টিকেশন থাকে এবং তার যে আর্টিস্টিক কোয়ালিটি তার কবিতার ল্যাঙ্গুয়েজে কিন্তু বারবার প্রকাশিত হয়, তার যে কোনো রাইটিং এর ল্যাঙ্গুয়েজে কিন্তু বারবার প্রকাশিত হয়, সেটা আমরা দেখতে পাবো। এছাড়াও দেখো হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তাহলে আমরা জানি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড হচ্ছে আমাদের একটা মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ইন লিটারেচার, যেটা আমাদের রামানুজন রিসিভ করছেন কততে, 1999 এ। কিন্তু তিনি তার মৃত্যুর পরে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন, তিনি মারা যাচ্ছেন, তিনি পস্থমাসলি মৃত্যুর পর 1999 এ 1999 সালে তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। কিসের জন্য? ফর হিজ কালেকশন অফ পোয়েমস, তার একটা কবিতার বইয়ের জন্য, যে বইটার নাম হচ্ছে কি গো, দ্য কালেক্টেড পোয়েমস, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস পাবলিশ করে, আমরা আগে জানলাম। সেই কালেক্টেড পোয়েমস এর জন্য তিনি কিন্তু পস্থমাসলি 1999 এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পাচ্ছে। তাহলে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা রামানুজন সম্পর্কে, এটা আমরা জেনে নিলাম। আমরা নেক্সট চলে যাই। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, থিমস ইন রামানুজনস পোয়েট্রি। তো রামানুজনের কবিতাতে মেন কোন থিমগুলোকে নিয়ে আলোচনা করা হয়? দেখো আমরা এখানে বেসিক্যালি 14টা থিমের কথা লিখেছি। এই 14 রকমের থিম আমরা দেখতে পাই কোথায়, রামানুজনের রাইটিং এর মধ্যে। কি কি থিম? প্রথম যে থিম সেটা হচ্ছে ফ্যামিলি রিলেশনস। তিনি ফ্যামিলি রিলেশনস এর কথা দেখিয়েছেন। তিনি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, ফাদার, মাদার, বাকি যে সমস্ত ফ্যামিলি যে সমস্ত রিলেশনশিপ রয়েছে সেগুলো কিন্তু তিনি তার প্রত্যেকটা কবিতার মধ্যে, তার ম্যাক্সিমাম কবিতার মধ্যে দেখতে পাওয়া যায়।
আজকের কবিতাতেও কিন্তু আমরা এই ফ্যামিলি রিলেশনশিপ সম্পর্কে অনেকটা আইডিয়া পেয়ে যাব। তাহলে প্রথম থিমে আমরা পেয়ে গেলাম ফ্যামিলি রিলেশনস। সেকেন্ড থিমে আমরা কি পাচ্ছি? টাইম। টাইমটা কি? পাস্ট এবং প্রেজেন্ট। তিনি টাইমকে দেখিয়েছেন, তিনি অতীতকে দেখিয়েছেন এবং প্রেজেন্ট সিচুয়েশনকেও তিনি কিন্তু তুলে ধরছেন তার কবিতার মধ্যে। থার্ড কি? ইন্ডিয়াননেস। তিনি ইন্ডিয়াননেস বা ভারতীয়তা তার কবিতার মধ্যে কিন্তু বারবার তিনি ফুটিয়ে তুলেছেন। তিনি দেখিয়েছেন ভারতের কালচার, ভারতের ট্র্যাডিশন, ভারতের মানুষজন, ভারতের এভরিথিং জিনিসকে তিনি কিন্তু কনসেপ্টকে তার কবিতাতে বারবার ফুটিয়ে তুলেছেন। 4 নম্বরে কি? তিনি রিলিজিয়ন নিয়ে ডিল করেছেন। তিনি ইন্ডিয়াননেস যেমন ডিল করছেন, ইন্ডিয়ার রিলিজিয়ন নিয়ে ডিল করেছেন। রিলিজিয়নটাও তার কবিতার একটা কনসেপ্ট। 5 নম্বরে কি? ফিলসফি। ইন্ডিয়ান যে বিভিন্ন ফিলসফি, যে ফিলসফি গুলো সেগুলোকে নিয়েও তিনি ডিল করছেন। 6 নম্বরে কি? মাইথোলজি। মাইথোলজি মানে ইন্ডিয়ান যে বিভিন্ন পৌরাণিক গল্প, সেই পৌরাণিক গল্পের কথাও কিন্তু তিনি তার কবিতায় ডিল করছেন। 7 নম্বরে কি? হিস্ট্রি। তিনি ইন্ডিয়ান হিস্ট্রিকেও তার কবিতার মধ্যে কিন্তু বারবার ফুটিয়ে তুলেছেন। 8 নম্বরে কি? সার্চ ফর সেলফ রুটস বা যাকে বলা হচ্ছে ডায়াসপোরা। তার রাইটিং এর মধ্যে কিন্তু একটা ডায়াসপোরিক কোয়ালিটি দেখতে পাওয়া যায়। যেহেতু তিনি দেখো ম্যাক্সিমাম লাইফটা বিদেশে কাটিয়েছেন, কিন্তু তার রাইটিং এর মধ্যে কিন্তু আমরা বারবার ইন্ডিয়াননেস বা ভারতীয়তা খুঁজে পাই এবং সেখানে সার্চ ফর সেলফ, নিজের যে অরিজিনাল রুট বা অরিজিনাল যে জায়গা ভারত, ভারতের প্রতি যে তার যে টান, তার যে ভালোবাসা, সেটা কিন্তু তার রাইটিং এ তিনি বারবার প্রকাশ করেছেন। এছাড়া 9 নম্বরে কি? 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইস্ট ওয়েস্ট এনকাউন্টার ট্রান্স কালচারালিজম। তাহলে তিনি কি দেখিয়েছেন? ইস্ট ওয়েস্ট এনকাউন্টার, এবং এই পশ্চিম এবং যে পূর্বের দেশ মানে প্রাচ্য এবং পাশ্চাত্য, এই দুটোর মধ্যে যে এনকাউন্টার, এই এনকাউন্টারকেও তিনি দেখিয়েছেন এবং একটা ট্রান্স কালচার যে তৈরি হচ্ছে, দুটো যে মিলিত কালচার তৈরি হচ্ছে, ইস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন কালচার দুটো মিলিত হয়ে যে একটা কালচার তৈরি হয়েছে, সেটাকেও কিন্তু তিনি তার কবিতার মধ্যে বারবার ফুটিয়ে তুলেছেন। 10 নম্বরে কি দেখতে পাচ্ছি? থিওরি অফ পোয়েটিক ক্রিয়েশন। তিনি কবিতার যে বিভিন্ন থিওরি, তার কবিতাগুলো আমি প্রথমে বললাম অনেক স্কলার কবিতা। তিনি যেহেতু লিঙ্গুইস্টিক একজন মানুষ, তিনি একজন ভাষাবিদ, তার কবিতার মধ্যে অনেক রকমের থিওরি দেখতে পাওয়া যায়, ল্যাঙ্গুয়েজের খুব সুন্দর খেলা দেখতে পাওয়া যায়। তাহলে এই ল্যাঙ্গুয়েজের খেলার মাধ্যমে, এই খুব সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েটের মাধ্যমে তিনি থিওরি অফ পোয়েটিক ক্রিয়েশন, কবিতার যে থিওরি সেটাকেও কিন্তু, পোয়েটিক ক্রিয়েশনের যে থিওরি সেটাকেও কিন্তু প্রেজেন্ট করছেন তার কবিতার মধ্যে। তাছাড়া 11 নম্বরে কি? এলিয়েনেশন। তার থিমের মধ্যে কিন্তু একটা এলিয়েনেশন থিম, একাকিত্বতা বা একাকিত্ব যে আমাদের নিঃসঙ্গতা, সেই নিঃসঙ্গতাও কিন্তু তার কবিতার একটা বড় থিম হিসাবে প্রেজেন্ট হয়েছে। তাছাড়া কি? লাভ, অ্যান্টি রোমান্টিসিজম। তার কবিতায় কিন্তু ভালোবাসা দেখতে পাওয়া যায়, কিন্তু কি? অ্যান্টি রোমান্টিসিজম। তিনি কিন্তু রোমান্টিক নয়, তিনি কিন্তু নিজেকে রোমান্টিক ওয়েতে তিনি কিন্তু প্রেজেন্ট করছেন না, তিনি কিন্তু অ্যান্টি রোমান্টিক একটা লাভকে তিনি কিন্তু বারবার দেখিয়েছেন। ঠিক জর্জ বার্নার্ড শয়ের মতো। জর্জ বার্নার্ড শয়ের যদি তোমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়ে থাকো, আর্মস অ্যান্ড দ্য ম্যানেও কিন্তু জর্জ বার্নার্ড শো এই অ্যান্টি রোমান্টিসিজম দেখিয়েছেন, এই অ্যান্টি রোমান্টিক যে লাভ সেটাকে দেখিয়েছেন। এখানে কিন্তু তার মধ্যেও এই অ্যান্টি রোমান্টিক লাভের থিমটাকে দেখতে পাওয়া যায়। তিনি লাভকে এক্সাজারেট করছেন না, লাভকে বাড়িয়ে চাড়িয়ে লিখছেন না, লাভকে তিনি একটা নর্মাল সিচুয়েশন হিসাবেই তার কবিতাতে প্রেজেন্ট করছেন। তাই এটাকে আমরা অ্যান্টি রোমান্টিক লাভ বলতে পারি। আর 14 নম্বরে কি? দ্য অ্যাবসার্ড, সরি এটা 14 নম্বর হবে না, 13 নম্বর হবে। 13 নম্বরে কি? দ্য অ্যাবসার্ড অ্যান্ড অ্যান্টি হিরোইক। দ্য অ্যাবসার্ড অ্যান্ড অ্যান্টি হিরোইক, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু তার কবিতার মধ্যে রয়েছে। তার কবিতাগুলো ম্যাক্সিমাম অ্যাবস্ট্রাক্ট থিম নিয়ে আলোচনা করে, মানে কবিতাগুলোর মধ্যে কংক্রিট থিম আমরা দেখতে পাবো না, একটা অ্যাবস্ট্রাক্ট থিম দেখতে পাবো। আমাদের কবিতাগুলোকে অ্যানালাইসিস করতে হয়, অ্যানালাইসিস করলে তবে যে টোটালি আমাদের কাছে কবিতাগুলো কি হয়? ক্লিয়ার হয়। যদি আমরা উপর থেকে দেখি তাহলে কিন্তু আমাদের কাছে কবিতাটা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা দাঁড়ায়, কিন্তু যখন আমরা টোটালি কবিতাটাকে অ্যানালাইসিস করব তখন আমরা সেই অ্যাবস্ট্রাক্ট থেকে কংক্রিটে পরিণত হতে পারি। এবং অ্যান্টি হিরোইক থিম, আর কি দেখতে পাচ্ছি আমরা? একটা অ্যান্টি হিরোইক থিম। তার কবিতার মধ্যে সবসময় কিন্তু একটা অ্যান্টি হিরোইক থিম রয়েছে। তিনি কিন্তু হিরোইজমে কখনোই বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন যে কোনো মানুষ রিয়েল লাইফে হিরো হতে পারে না, রিয়েল লাইফে সবাই নর্মাল মানুষ। সেই নর্মাল যে মানুষের গল্প, সেই নর্মাল মানুষের গল্পটাকে তিনি কিন্তু তার কবিতা বা তার রাইটিং এ দেখিয়েছেন। সেই কারণে তার কবিতা বা রাইটিং এর মধ্যে অ্যান্টি হিরোইক থিমও কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে দেখো 7 নম্বরে আমরা এই 13টা পয়েন্ট পেলাম, যেখানে আমরা জানতে পারলাম যে কি কি থিম নিয়ে রামানুজন বেসিক্যালি তার কবিতার মধ্যে ডিল করছেন বা তার রাইটিং এর মধ্যে ডিল করছেন। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি? নেক্সট পয়েন্ট দেখতে পাচ্ছি একজন ক্রিটিকের কথা। ক্রিটিকের নাম কি? সত্যনারায়ণ সিং। সত্যনারায়ণ সিং তিনি কিন্তু রামানুজন সম্পর্কে ক্রিটিসিজম করে কিছু কথা লিখছেন। তিনি কি লিখছেন? তিনি বলছেন যে রামানুজন reacts to certain aspects of Indian life and situation
but his comments are never direct or explicit. His criticism inheres in the way he designs and constructs his images on themes of power, mad politicians, of sensation, loving poets, and hypocritical society men. তাহলে রামানুজন তার কবিতাতে ইন্ডিয়ান লাইফের এবং ইন্ডিয়ান যে সিচুয়েশন সেটা কিছু সার্টেন, সেটা কিছু মানে প্রয়োজনীয় বা যেগুলো ইম্পর্টেন্ট যে আসপেক্ট, সেই আসপেক্ট গুলোকে দেখিয়েছে। তিনি কিন্তু সেগুলোকে ডাইরেক্টলি নয়, বাট সেগুলোকে তিনি কি করেছেন, একটা ইনডাইরেক্ট থিমে কিন্তু তিনি প্রকাশ করছেন। সেগুলো কিন্তু ডাইরেক্ট নয়, বাট তিনি ইনডাইরেক্টলি ইন্ডিয়ান যে কনসেপ্ট গুলোকে তিনি কিন্তু বারবার তার রাইটিং এর মধ্যে প্রকাশ করেছেন। তিনি তার এই ক্রিটিসিজমের মাধ্যমে কি করছেন, তিনি তিনি বিভিন্ন রকমের যে কনসেপ্ট, থিমস অফ পাওয়ার বলতে পারো, পলিটিশিয়ানদের কথা বলতে পারো, বিভিন্ন যে সেন্সেশন, আমাদের জীবনে যে সেন্সেশন, সেগুলো ভালোবাসা সেন্সেশন হতে পারে, সেক্সুয়াল সেন্সেশন হতে পারে, সেই সেন্সেশন গুলো, লাভিং পোয়েট, বিভিন্ন কবিদের জীবন নিয়ে, বিভিন্ন হাইপোক্রিটিক্যাল সোসাইটির ম্যান, হাইপোক্রিটিক্যাল কিছু মানুষকে নিয়ে, যারা সোসাইটির যে হাইপোক্রিটিক্যাল ম্যান, যারা সমস্ত রুলস রেগুলেশন তৈরি করে, সেই সমস্ত হিপোক্রেসি নিয়েও কিন্তু তিনি আলোচনা করছেন। কোথায়? তার এই কবিতা বা তার রাইটিং এর থিমের মধ্যে। তাহলে সত্যনারায়ণ সিং তিনি কিন্তু কমেন্ট করে বলছেন যে রামানুজন এমন একজন মানুষ যে তার কবিতাতে তিনি ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি সিম্বলিক ওয়েতে টোটাল যে ইন্ডিয়ান লাইফ এবং সিচুয়েশন এবং সেই কনটেক্সটের সমস্ত বিষয়ের উপর তিনি কিন্তু বারবার কমেন্ট করেছেন। এটা কে বলছেন? সত্যনারায়ণ সিং বলছেন। কার উপর? রামানুজনের উপর বলছেন। তাহলে দেখো 8 নাম্বার পয়েন্টে আমরা কি পেয়ে গেলাম? আমরা কিন্তু রামানুজনের উপর একজন ক্রিটিকের মতবাদ পেয়ে গেলাম। আমরা নেক্সট কি পাচ্ছি? আমরা নেক্সট পাচ্ছি অ্যাবাউট দ্য পোয়েম। নেক্সট আমরা কি জানবো? আমরা দেখো রামানুজন সম্পর্কে জেনে গেলাম, অ্যাবাউট দ্য পোয়েট সম্পর্কে জেনে গেলাম, এরপর আমরা অ্যাবাউট দ্য পোয়েম বা আজকের যে কবিতা আমাদের স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস, সেটা সম্পর্কে আমরা এরপর জানবো। তো চলো আমরা এরপর জানি আমাদের অ্যাবাউট দ্য পোয়েম সম্পর্কে। তাহলে দেখো অ্যাবাউট দ্য পোয়েমে আমরা পোয়েম সম্পর্কে প্রথম যে পয়েন্টটা পাচ্ছি সেটা হচ্ছে পাবলিকেশন। তা দেখো কবিতার পাবলিকেশন আমাদের জানতে হবে। তাহলে দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1966 in Ramanujan's collection of poems, The Striders. তাহলে আজকের এই যে কবিতা স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস, যেটা আজকের আমাদের ক্লাসের টেক্সট বা যেটা আমরা পড়বো, সেটা কখন পাবলিশড হচ্ছে? সেটা 1966 এ পাবলিশড হচ্ছে রামানুজনের একটা কালেকশন অফ পোয়েমস, যে কালেকশনের নাম হচ্ছে দ্য স্ট্রাইডার্স। তাহলে প্রথম পয়েন্টে আমরা পাবলিকেশনটা পেয়ে গেলাম। এগুলো সব খাতার মধ্যে নোট ডাউন করতে শুরু করে দাও, আগের গুলো করবে, এগুলোও করে নাও। সেকেন্ড আমরা কি পাচ্ছি দেখি। সেকেন্ড পাচ্ছি টাইটেল। দেখো কবিতার নাম হচ্ছে স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস। এই টাইটেলটার কি সিগনিফিকেন্স? দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ সিম্বলিক। তাহলে প্রথমে আমরা জানতে পারছি যে কবিতার যে টাইটেল সেটা কিন্তু সিম্বলিক টাইটেল। দ্য ওয়ার্ড গ্রেস in the title means elegance or courteous goodwill. তাহলে গ্রেস কথার মানে কি? গ্রেস কথার মানে হলো এলিগেন্স বা গুডউইল, কারো ভালো একটা ইচ্ছা বা ভালো একটা যে ক্যারেক্টার, সেটাকে কিন্তু প্রকাশ করছে এই গ্রেস ওয়ার্ডটার মাধ্যমে। Here through the title the poet creates a new meaning. তাহলে কবি কি করছেন? এই টাইটেলের মাধ্যমে একটা নতুন মিনিং তৈরি করার চেষ্টা করছেন। Actually he establishes a new thought in this poem and the title signifies the theme. তাহলে কি করছেন? তিনি একটা নিউ থটকে এখানে প্রেজেন্ট করছেন এবং টাইটেলটা সেই নিউ থটটাকে প্রেজেন্ট করছে। দেখো টাইটেলটা ভেবে দেখো, স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস, তার মানে এখনো গ্রেস পেতে বা এলিগেন্সের জন্য কারো একটা ক্যারেক্টারের সম্বন্ধে ভালো একটা জিনিস পেতে আরো একটা আমাকে ভিউ নিতে হবে, আরো একবার সেটাকে জানতে হবে। তাহলে এই সম্বন্ধে তাহলে বুঝতেই পারছো কবি একটা নতুন থটকে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং গ্রেস কথাটার মাধ্যমে তিনি একটা গুড উইল বা গুড ক্যারেক্টার বা এলিগেন্সটাকে প্রেজেন্ট করছেন। তা দেখো টাইটেলটা আমরা সেকেন্ড পয়েন্টে পেয়ে গেলাম। আমরা থার্ড পয়েন্টে চলে যাই। থার্ড পয়েন্টে কি দেখতে পাচ্ছি? মেইন থিম। তাহলে কবিতার মেইন থিমটা কি? The poem Still Another View of Grace by A.K. Ramanujan is a love poem. তাহলে বেসিক্যালি কবিতাটা একটা লাভ পোয়েম that explores the themes of love and lust in the context of a conservative authoritarian society. তাহলে বেসিক্যালি কবিতাটা লাভ পোয়েম, কিন্তু লাভ পোয়েমের ভেতরে কি থিম রয়েছে? থিম অফ লাভ অ্যান্ড লাস্ট। তাহলে লাভ অ্যান্ড লাস্ট, ভালোবাসা এবং সেক্সুয়াল ডিজায়ার বা প্যাশন, এটা কিন্তু কবিতার মেইন থিম। এবং কনটেক্সটটা কি? কবিতার কনটেক্সট কি? কবিতায় কবি দেখিয়েছেন একটা কনজারভেটিভ অথরিটারিয়ান
সোসাইটি, একটা অর্থোডক্স, একটা কনজারভেটিভ, একটা গোঁড়া সোসাইটি, এবং সেই গোঁড়া সোসাইটিতে এই লাভ এবং লাস্ট কিভাবে কাজ করছে দুটো একসাথে, সেটাকে কিন্তু কবি খুব ভালো করে এই কবিতাটা দেখিয়েছেন। এটাই হচ্ছে কবিতার মেইন থিম। তাহলে বেসিক্যালি কবিতাটা লাভ পোয়েম, কিন্তু লাভ পোয়েম হওয়া সত্ত্বেও কবিতার মধ্যে লুকিয়ে রয়েছে কি থিম অফ লাভ এন্ড লাস্ট। এবং কোন কনটেক্সটে? কবিতার কনটেক্সট হচ্ছে যেখানে কবি একটা অর্থোডক্স, একটা কনজারভেটিভ, একটা অথরিটেরিয়ান বা একটা গোঁড়া একটা সোসাইটির কথা দেখিয়েছে। সেই সোসাইটিতে কবি লাভ এন্ড লাস্ট থিমটাকে প্রেজেন্ট করছে। তাহলে মেইন থিম আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। আমরা নেক্সট পয়েন্টে কি দেখতে পাচ্ছি যে কবিতার স্পিকার, স্পিকার কেমন বা কিভাবে প্রেজেন্ট করছেন কবি। The speaker of the poem comments on the burning that he feels for his lady love and asks her to not marry another man. However, the speaker is also a brave Brahmin who cannot be with the women. তাহলে দেখো এখানে কবি এখানে দেখাচ্ছেন যে কবি যে স্পিকারটাকে ক্রিয়েট করেছেন, সেই স্পিকারটা কেমন? সেই স্পিকারের মধ্যে একটা বার্নিং সেন্সেশন রয়েছে। বার্নিং মানে একটা জ্বলন। এই বার্নিংটা ডাবল মিনিং আছে কবিতায়। আমরা যখন টেক্সটটা পড়বো আমরা ডিটেলস আরো আলোচনা করবো, আমি একটু এখানে এখন বলে রাখি। বার্নিংটা একটা সেক্সুয়াল বার্নিং কবির স্পিকারের মধ্যে চলছে, কবিতার স্পিকারের মধ্যে চলছে। এছাড়াও এই বার্নিংটা একটা ঈর্ষা, একটা জেলাসি, একটা জেলাসির বার্নিংকেও কবি কিন্তু প্রকাশ করেছেন। এখানে দেখবে একটা অন্য পুরুষকে বিয়ে করার কথাও কবি একবার বলছেন, কিন্তু কবি অ্যাকচুয়ালি বা স্পিকার অ্যাকচুয়ালি মন থেকে চায় না যে তার বিলাভেডের বিয়ে হয়ে যাক অন্য কোনো পুরুষের সাথে। এই বার্নিংটাকে প্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু বেসিক্যালি যেটা মেইন পয়েন্ট বা মেইন ঝামেলা এখানে কবিতায়, সেটা হচ্ছে কবিতার যে স্পিকার সে হচ্ছে ব্রেড ব্রাহ্মী, মানে সে ব্রাহ্মণ পরিবার থেকে বিলং করে, এবং তার যে লেডি লাভ বা তার যে বিলাভেড সে কিন্তু ব্রাহ্মীণ ফ্যামিলির মেয়ে নয়, সে কিন্তু অন্য কাস্টের মেয়ে। যে কারণে কবির সাথে তার বিয়ে হওয়াটা একটা মুশকিলের ব্যাপার। এই যে ব্যাপারটা, এই যে সেন্সেশনটাকে, এই যে বার্নিং সেন্সেশনটাকে, এটাকেও, এই যে জ্বলনটাকে, এটাকেও কিন্তু কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো কবিতায় কিন্তু আমাদের যে কনজারভেটিভ, যে অর্থোডক্স সোসাইটি, অথরিটেরিয়ান সোসাইটি, সেটাকেও কিন্তু প্রেজেন্ট করছে। দেখো এই ব্রাহ্মীণ এই যে ব্যাপারটার মাধ্যমে, এটাকে তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। নেক্সট পয়েন্টে কি দেখতে পাচ্ছি? দেখো নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি মেইন কনসেপ্ট। তাহলে কবিতার মেইন কনসেপ্ট কি? মেইন থিম জানলাম, স্পিকারকে জানলাম, তাহলে মেইন কনসেপ্টটা জানি। তা দেখো, স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেস ইজ এ লাভ পোয়েম বাই কে রামানুজন ইন হুইচ হি very vividly conveys his feelings and desires. বেসিক্যালি এটা লাভ পোয়েম, এবং লাভ পোয়েমে কবি কি করেছেন? তিনি তার ভেতরকার যে ফিলিংস এবং ডিজায়ার সেগুলোকে তিনি খুব পরিষ্কারভাবে প্রকাশ করেছেন। কে? আমাদের কবি। There is a note of protest in the poem. বেসিক্যালি কবিতার মধ্যে একটা প্রোটেস্ট রয়েছে। ওই যে বললাম কনজারভেটিভ সোসাইটি, অর্থোডক্স সোসাইটি, ওই সোসাইটির বিরুদ্ধে একটা প্রোটেস্ট রয়েছে। He speaks against the institution of marriage being a platform for the women to give birth to sons and against the agonies of urban life where people are hungry and roam the streets for food. তাহলে কবি কিন্তু দুটো জিনিসকে দেখাচ্ছে। একটা দেখো নোট অফ প্রোটেস্ট কিসের মাধ্যমে, একটি দেখাচ্ছেন ম্যারেজকে নিয়েও তিনি ক্রিটিসাইজ করছেন। আমরা দেখো বেসিক্যালি ম্যারেজকে কি হিসাবে ধরেছি? ম্যারেজ মানে আমরা ধরেছি যে বিয়ে হলো, বিয়ের পর বাচ্চা টাচ্চা হবে। একটা মেয়ের একটা সিচুয়েশন বা মেয়ের একটা রোল হচ্ছে বাচ্চা প্রদান করা। এই যে আমাদের একটা ইনস্টিটিউশনাল যে একটা কনসেপ্ট, এই কনসেপ্টের বিরুদ্ধেও তিনি কিন্তু লড়াই করেছেন এই কবিতাতে। এবং তিনি দেখিয়েছেন যে এই কবিতার মাধ্যমে তিনি আরো একটা বিষয়, যে আরবানাইজেশন, আরবান যে লাইফ, যেখানে মানুষ খাবারের জন্য হাংরি অবস্থায়, খিদে অবস্থায় মানুষ রাতের পর রাত, দিনের পর দিন স্ট্রিট মানে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে বেড়ায় এবং তারা বাজে কাজে নিযুক্ত হয়ে যায় তাদের এই খিদের তাড়নায়, সেই জিনিসটাকেও কিন্তু কবি দেখিয়েছেন। বেসিক্যালি কবিতার লাভ পোয়েম। কবিতার আমরা অনেকগুলো কনসেপ্ট পাবো। আমরা যখন টেক্সটটা পড়বো আমি সমস্ত কনসেপ্ট গুলোকে আলোচনা করবো। সেই সমস্ত কনসেপ্ট গুলোকে আমি দেখাবো যে কিভাবে কবি তার লাভ পোয়েমটার থিমটাকে প্রেজেন্ট করছেন, আবার কিভাবে কবি প্রোটেস্টিং থিমটাকে প্রেজেন্ট করছেন, দুটোকেই আমরা দেখবো। দেখো কবিতাটা টোটালি অ্যাম্বিগুয়াস মিনিং আছে। কবিতাটা অনেকেই অনেকভাবে এক্সপ্লেন করে, কিন্তু কবিতাটার এই অ্যাম্বিগুয়াস মিনিংটাকে কেউই ক্লিয়ার করে না। তো আমি যেদিন টেক্সটটা পড়াবো তোমাদের, সেদিন আমি অ্যাম্বিগুয়াস মিনিংটাকে, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে ডাবল মিনিং, ডাবল মিনিংটাকে আমি ক্লিয়ার করবো। একটা মিনিং দেখাবো যে কবি এবং কবির প্রেমিকার মধ্যে যে ব্যাপারটা ঘটছে, সেই লাভ এবং লাস্ট, সেই থিমটাকে দেখাবো। আরেকটা দেখাবো যে কবি কিভাবে প্রোটেস্ট করছেন এই সোসাইটির বিরুদ্ধে, এই অর্থোডক্সের বিরুদ্ধে, এই যে আমাদের যে কনজারভেটিভ কালচারের বিরুদ্ধে, এটাকেও কিন্তু আমরা দেখাবো। তাহলে মেইন কনসেপ্ট আমরা এখানে মোটামুটি জানলাম। আমরা পরবর্তী
যখন টেক্সটটা পড়বো তখন আরো ডিটেলসে আমরা জানবো। তো চলো আমরা নেক্সট জায়গায় চলে যাই। আমরা নেক্সট জায়গায় কি দেখতে পাচ্ছি? নেক্সট জায়গায় দেখতে পাচ্ছি, দেখো এই যে কবিতা, এই কবিতাটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? একে রামানুজন ইজ এ মাস্টার অফ ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রথমেই জানি যে একে রামানুজন বেসিক্যালি তিনি লিঙ্গুইস্টিকের মানুষ একজন, তা তিনি ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজের মাস্টার একজন। দ্য ল্যাঙ্গুয়েজ অফ হিজ পোয়েট্রি ইজ হাইলি ইনোভেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ। সেই কারণে তার কবিতার ল্যাঙ্গুয়েজ সবসময় কেমন হয়? হাইলি ইনোভেটিভ হয় এবং ক্রিয়েটিভ হয়। তিনি সবসময় একটা ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজকে ইউজ করেছেন তার যে কোনো রাইটিং এর ক্ষেত্রে। হি টেক্স ডিলাইট ইন এক্সপেরিমেন্টিং উইথ ল্যাঙ্গুয়েজ। আর তিনি কি করেছেন? তিনি ল্যাঙ্গুয়েজ নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করেছেন। তিনি ল্যাঙ্গুয়েজে তিনি কি করেছেন? এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ, ঠিক টিএস এলিয়টের মতো। টিএস এলিয়টের কবিতায় দেখবে যেমন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ থাকে, আমাদের রামানুজনের কবিতাতেও ঠিক সেরকমই এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ খুঁজে পাওয়া যায়। হি নোজ দ্যাট ওয়ার্ডস আর দ্য সোল অফ পোয়েট্রি। তাহলে তার মধ্যে কি তিনি মনে করতেন যে ওয়ার্ডস আর দ্য সোল অফ পোয়েট্রি। তিনি কবিতাকে কি করতেন? কবিতার শব্দগুলোকে কবিতার আত্মা হিসাবে ধরতেন এবং তিনি জানতেন যে কবিতায় শব্দেই হচ্ছে মেইন জিনিস, শব্দ পুরো থিমটাকে কি করতে পারে? প্রেজেন্ট করতে পারে। সেই কারণে তিনি কি করতেন? সো হি ইউজেস ওয়ার্ডস ভেরি কেয়ারফুলি। সেই কারণে এই শব্দগুলোকে তার কবিতার মধ্যে খুব কেয়ারফুলি ইউজ করতেন। দ্য এসেন্স অফ পোয়েট্রি লাইজ ইন দ্য ফিগারেটিভ অ্যান্ড ইভোকেটিভ ইউজ অফ ওয়ার্ড। এবং রামানুজন মনে করতেন যে যে কোনো কবিতার এসেন্সটা লুকিয়ে রয়েছে কোথায়? আমাদের ল্যাঙ্গুয়েজের ব্যবহার। ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কেমন ভাবে ব্যবহার করতে হবে? ফিগারেটিভ ওয়েতে। ল্যাঙ্গুয়েজের মধ্যে সিম্বলিক একটা সেন্স থাকবে এবং ইভোকেটিভ রইবে, ল্যাঙ্গুয়েজ মানুষকে আকৃষ্ট করবে, এইভাবে ল্যাঙ্গুয়েজটাকে প্রকাশ করতে হবে, এটা রামানুজন মনে করতেন। ইন দ্য এক্সাক্টনেস অ্যান্ড কংক্রিটনেস অফ ডেসক্রিপশন। তা বলে ডেসক্রিপশন যখন করবো, যখন ল্যাঙ্গুয়েজটা প্রেজেন্ট করবো, ল্যাঙ্গুয়েজটা কিন্তু সবসময় এক্সাক্ট হবে এবং ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে কি করবে? একটা ডেসক্রিপটিভ ডেসক্রিপশন দেবে। ডেসক্রিপশনটা কেমন হবে? এক্সাক্ট হবে এবং কংক্রিট হবে, মানুষের কাছে খুব সুন্দর একটা কনসেপ্ট তৈরি হবে। ইন দ্য অ্যাস্থেটিক কোয়ালিটি অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন দ্য রিদমিক মোশন অফ থট অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজেস এটসেট্রা। এবং তার মধ্যে কি থাকবে? একটা অ্যাস্থেটিক কোয়ালিটি থাকবে। ল্যাঙ্গুয়েজ সবসময় নান্দনিক হবে, যেখানে মানুষকে ল্যাঙ্গুয়েজটা আকৃষ্ট করবে এবং সেখানে একটা রিদিম থাকবে এবং একটা এক্সপিরিয়েন্স থাকবে এবং সব কিছুকে মিলিয়ে সে ল্যাঙ্গুয়েজ মানুষের কাছে অ্যাট্রাকটিভ হবে, এটা রামানুজন মনে করতেন। অ্যাকর্ডিং টু আর পার্থসারথী। তাহলে আরো একজন পোয়েট এবং ক্রিটিক, তার নাম হচ্ছে আর পার্থসারথী। তিনিও কিন্তু কমেন্ট করছেন তার উপর, রামানুজনের ল্যাঙ্গুয়েজের উপর। এবং তিনি কি বলছেন? তিনি বলছেন হিজ ল্যাঙ্গুয়েজ ইজ রেপিয়ার শার্প। তাহলে রামানুজনের ল্যাঙ্গুয়েজ কেমন? শার্প ল্যাঙ্গুয়েজ। রেপিয়ার মানে ছুঁচালো বা ধারালো, ছুরির যে ধারালো অংশ তাকে রেপিয়ার বলা হয়। তাহলে রেপিয়ার শার্প, ধারালো ছুরির মতো, অ্যান্ড হ্যাজ এ গ্লাস লাইক কোয়ালিটি, এবং কাঁচের মতো ঝকঝকে এবং ছুরির মতো ধারালো বা ব্লেডের মতো ধারালো। তার ল্যাঙ্গুয়েজ আমাদের একে রামানুজনের ল্যাঙ্গুয়েজ। এটা কে বলছেন? আর পার্থসারথী বলছেন। দাদাকে বুঝতেই পারলাম আমরা আমরা বুঝতে পারলাম যে রামানুজন ল্যাঙ্গুয়েজকে সবসময় কিন্তু জোর দিয়েছেন। তার প্রত্যেকটা পোয়েট্রিতে ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব সুন্দর একটা রোল প্লে করে। আমরা আজকের কবিতাতেও কিন্তু সেটা দেখতে পাবো। আমরা যখন টেক্সটটা পড়বো, টেক্সটে কিন্তু আমরা সেটা ভালো করেই দেখতে পাবো যে ল্যাঙ্গুয়েজ কতটা রোল প্লে করছে। ওই জন্য আর পার্থসারথী বলছেন যে তার ল্যাঙ্গুয়েজ কেমন? র্যাপিয়ার ল্যাঙ্গুয়েজ এবং গ্লাস লাইক কোয়ালিটি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। তাই 6 নাম্বার পয়েন্টে আমরা ল্যাঙ্গুয়েজটা পেয়ে গেলাম। আমরা 7 নাম্বার পয়েন্টে কি দেখতে পাচ্ছি? দেখো 7 নাম্বার পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, দেখো as an artist Ramanujan does not engage in mere philosophical speculations nor in moral ideologies, neither does he indulge in socio-political questions that generally motivate a good number of writers in our country. তা রামানুজন রাইটিং গুলো কেমন? সেখানে তিনি কিন্তু কোনো ফিলোসফিক্যাল আইডিয়া প্রেজেন্ট করেন না বেসিক্যালি, বা ইডিওলজি প্রেজেন্ট করেন না যে তিনি কোনো জ্ঞান দিচ্ছেন মানুষকে, সেরকম কোনো ব্যাপার স্যাপার নেই। তিনি কোনো সোশিও পলিটিক্যাল যে কোয়েশ্চেন সেটাও কিন্তু করছেন না, কিন্তু তিনি এই সব কিছুকে মিলিয়ে একটা টোটাল যে থিমাটিক, টোটাল যে ইন্ডিয়াননেস, সেটাকে তিনি কিন্তু ক্রিয়েট করছেন। তিনি কোনো পার্টিকুলার একটা ফিলোসফি বা পার্টিকুলার কোনো একটা আইডিওলজি বা পার্টিকুলার কোনো একটা সোশিও পলিটিক্যাল কন্ডিশন, সেটার উপর তিনি কিন্তু জোর দিচ্ছেন না। তার কবিতায় তিনি কি করছেন? বেসিক্যালি সবগুলোকে মিলিয়ে একটা জেনারেল যে ইন্ডিয়াননেস কোয়ালিটি, যেখানে সবকিছুই রয়েছে, ফিলোসফি রয়েছে, যেখানে হিস্ট্রি রয়েছে, যেখানে রিলিজিয়ন রয়েছে, যেখানে আমাদের কি বলবো আইডিওলজি রয়েছে, এভরিথিং, সব কিছুকেই তিনি একটা মিক্সচার ওয়েতে তিনি প্রেজেন্ট করছেন।
তার প্রত্যেকটা কবিতা বিভিন্ন থিমকে নিয়ে আলোচনা করছেন। তিনি বেসিক্যালি কি বলবো কনজারভেটিভ নন, তিনি বেসিক্যালি মডার্ন। তার কবিতা সবসময় আলাদা রকমের, তার কবিতা অন্যান্য কবিদের সাথে অনেক পার্থক্য। তিনি সবসময় অন্যান্য কবিদের চেয়ে আলাদা লেখার চেষ্টা করেছেন। তার যদি একটা কবিতা আছে, তার বিখ্যাত কবিতার নাম হচ্ছে আ রিভার। তোমরা যদি ওই কবিতা দেখতে পাও, ওই কবিতা পড়ো, তাহলে ওই কবিতাই দেখবে যে ওখানে কবি কত সুন্দর নদীর দুটো রূপকে দেখিয়েছে। একটা হচ্ছে নদীর খরা রূপটাকে, নদী যখন শুকিয়ে গেছে, নদীতে যখন জল নেই। আর আরেকটা রূপ হচ্ছে নদী যখন বন্যা হয়েছে, বন্যায় যখন নদী সমস্ত ঘর বাড়িকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, সেই রূপটাকে। তা দেখো তুমি, তিনি কত সুন্দর কিন্তু নদীর যে রোমান্টিক কোয়ালিটি সেটাকে ফোকাস করলেন না। তিনি কি করলেন, তার পরিবর্তে নদীর যে ডিস্ট্রাকটিভ কোয়ালিটি, একটা জল শুকিয়ে গেলে আর একটা জলে যখন পরিপূর্ণ, যখন বন্যা হয়ে যায়, সেটাকে প্রেজেন্ট করছে আর রিভারে। তাহলে বুঝতেই পারছি রামানুজন কিন্তু কনভেনশনাল রাইটার নন, তিনি কিন্তু সবসময় বেসিক্যালি একটু হটকে, সবার চেয়ে একটু আলাদা রাইটার। অন দ্য ওয়ান হ্যান্ড his art embodies a personality which is individually detached but steeped in common humanity as well as uncommon sensitivity towards the realities of life. তার কবিতাগুলো সবসময় ডিটাচ, তার কবিতাগুলো কি ডিটাচ, মানে অন্যান্য যে রাইটার বা অন্যান্য যারা পোয়েট রয়েছেন তাদের চেয়ে কিন্তু তার কবিতাগুলো সবসময় ডিটাচ। কিন্তু তিনি তার কবিতার থিমগুলোতে কমন হিউম্যানিটি প্রেজেন্ট করেছেন। সাধারণ যে মানসিকতা বা সাধারণ যে মানুষের যে কথা, সেটাকে তিনি কিন্তু প্রেজেন্ট করছেন। এবং এই সাধারণ যে কমন হিউম্যানিটি, এর মাধ্যমেই তিনি কিন্তু আনকমন সেন্সিটিভিটিটাকে প্রেজেন্ট করেছেন। আমাদের জীবনের যে যেগুলো আনকমন, যেগুলোকে নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করি না, সেই আনকমন জিনিসগুলোকেও তিনি কিন্তু আলোচনা করেছেন। তোমরা এই স্টিল অ্যানাদার ভিউ অফ গ্রেসেও কিন্তু সেটা দেখতে পাবে। এবং তিনি এর মাধ্যমে কি করেছেন, লাইফের যে রিয়েলিটি, যে বাস্তবতাগুলো, সেই বাস্তবতাগুলোকে প্রেজেন্ট করছেন। ইন অ্যাডিশন টু this poem present the cross cultural encounter between the east and the west moving towards a synthesis। তাহলে ইন অ্যাডিশন টু দিস, এইগুলো ছাড়াও তার আজকের যে কবিতা স্টিল অ্যানাদার অফ ভিউ, এই যে কবিতাটা, এখানে কি দেখানো হয়েছে, একটা ক্রস কালচার দেখানো হয়েছে, একটা ওই মিশ্রণ। কিসের মিশ্রণ? ইস্টার্ন কালচার এবং ওয়েস্টার্ন কালচার, এই দুটোর মিশ্রণ হয়ে রামানুজনের মধ্যে যে কালচার তৈরি হয়েছে, একটা ক্রস কালচার তৈরি হয়েছে, যেখানে তার পাস্ট ট্র্যাডিশন রয়েছে, তার ব্রাহ্মীণ ফ্যামিলির গল্প রয়েছে, ইন্ডিয়ান যে পাস্ট ট্র্যাডিশন রয়েছে, ইন্ডিয়ান যে কনজারভেটিভ ট্র্যাডিশন রয়েছে, সেটাকেও তিনি প্রেজেন্ট করছেন। আবার একই সাথে তিনি কি করছেন, তিনি এই সমস্ত কিছু থেকে বেরিয়ে গিয়ে ওয়েস্টার্ন যে ট্র্যাডিশন, যেটা ফ্রি থট, ফ্রি থিঙ্কিং, রেনেসা থিঙ্কিং, সেটাকেও তিনি কিন্তু প্রেজেন্ট করছেন তার কবিতার মাধ্যমে। তা দেখো 7 নম্বর পয়েন্টে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে বেসিক্যালি এই 7টা পয়েন্ট আমরা এই কবিতার সম্পর্কে পেয়ে গেলাম। তা দেখো আমরা আজকের ক্লাসে কি করলাম, কবিতা এবং কবি সম্পর্কে জেনে নিলাম। কবিতা এবং কবি সম্পর্কে জেনে নিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। তা দেখো, যদি ক্লাসটা সম্পর্কে তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে, তাহলে তোমরা অবশ্যই এই কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবে। আমি চেষ্টা করব as soon as possible তোমাদের এই প্রশ্নগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে, সেগুলোকে অবশ্যই তোমরা শেয়ার করবে আমার সাথে, আমি ক্লিয়ার করে দেওয়ার সেগুলো চেষ্টা করব। তাহলে আজকের আমি ক্লাসটা এখানেই শেষ করছি। সবাইকে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সবাই হেলদি থাকবে, সবাই আনন্দে থাকবে, সবাই মনের দিক থেকে ওয়েলদি থাকবে। সবাইকে গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।